দর্শক, আমন্ত্রণ ডাকসু নির্বাচন নিয়ে যমুনা টেলিভিশনের আরেক বিশেষ আয়োজন ইয়েস টু পলিটিক্সের পডকাস্টে। আজ আমাদের এই পডকাস্টে যোগ দিয়েছেন তাহমিদ আল মুদাসসির চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী হয়ে এজিএস পদে লড়ছেন এই ডাকসু নির্বাচনে। শুরুতেই তার কথা শুনব। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমন্ত্রণ করার জন্য। জি, আচ্ছা, একটা বিষয়, যেমন আমাদের প্রোগ্রামের নামই দিয়েছি আমরা ইয়েস টু পলিটিক্স। একটা জেনারেশন বড়ই হয়েছে পলিটিক্সকে নো বলে, অথবা গার্ডিয়ানরাও সেভাবে তাদেরকে আগ্রহী করে তোলেনি, বরঞ্চ অনাগ্রহের জায়গাটাই ছিল সবচেয়ে বেশি। আপনার গ্রোন আপটা কেমন ছিল শৈশব থেকে, অথবা কবে থেকে রাজনীতিতে হাতে খড়ি? আচ্ছা, আমার গ্রোন আপটা আসলে পরিবারের থেকেই। আমার পরিবার যথেষ্ট রাজনীতি সচেতন এবং ছোটোবেলা থেকেই আমি আমার বাবার সাথে নিয়মিত নিউজ পেপার পড়তাম। নিউজ পেপার পড়া এবং টিভি দেখা, খবর শোনা, এগুলোর অভ্যাসটা আমার একদম ছোটোবেলা থেকেই তৈরি হয়েছে। আমার একদম খুব ভালো মনে আছে যে আমার ছোটোবেলার একটা লম্বা সময় কাটতো পত্রিকা পড়ে। তো সেই পত্রিকাতে তখনকার সময়কার যা যা ঘটনাগুলো ঘটেছে, তো সেগুলো অনেকগুলো আমি এখনও রিকল করতে পারি সেই সময়কার ঘটনাগুলো। তো এই পত্রিকাতে আমি একদম A to Z বিস্তারিত পড়তাম এবং এমন হয়তো যে অনেক দিন পত্রিকার আসলে কোনো কিছুই বাদ থাকতো না। সকালবেলা একটা পত্রিকা ধরতাম, ওই পত্রিকা পড়া শেষ হতো সন্ধ্যার সময়। আর বাবার সাথে নিয়মিত খবরগুলো দেখতাম। খবরগুলোতে বিভিন্ন ধরনের রাজনৈতিক বিষয়গুলো থাকতো এবং সেগুলো নিয়ে আমাদের ঘরেও বিস্তর আলোচনা হতো। বাসায় যখন কোনো গেস্ট আসতো, মামা, চাচা, কাকা, যে কেউ আসতো, বা বড় কোনো ভাই আসতো, কাজিন আসতো, তো তাদের সাথে আব্বুর বেশ ভালো ডিসকাশন হতো। তো সেখানে আমি পার্টিসিপেট না করলেও মনোযোগ দিয়ে শুনতাম। সেই জায়গা থেকে মোটামুটি নিজের ভিতরে একটা রাজনৈতিক সচেতন একটা সত্তা তৈরি হয়। এবং যখন আস্তে আস্তে বড় হতে থাকি 2013-14 সালের দিকে, তখন আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, সেই সময়ে যেই মহাজোট হয়, 20 দলীয় জোট হয়, বিএনপি, জামাত সহ অন্যান্য দলগুলো মিলে, তো সেই জোটের বেশ কিছু প্রোগ্রামে আমি তখন পার্টিসিপেট করি। তো ধরেন 13-14 সালে তখন আমি ক্লাস 8-9 স্টুডেন্ট। তো তখন আমার এই আন্দোলনগুলোতে পার্টিসিপেট করার জন্য আমি মূলত যেই জিনিসটা আমার জন্য কাজ করেছে, সেটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগ যেভাবে রেইনটা চালাচ্ছে, এটা চালানো উচিত না, এখানে বাংলাদেশের ডেমোক্রেটিক রাইটসটা থাকা উচিত। তো এই জায়গা থেকেই মূলত ধরেন আমার আস্তে আস্তে মাঠের রাজনীতিতে কিছুটা সক্রিয় হওয়া, যদিও। এবং এর পরবর্তীতে কলেজে আসার পরে আমি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব পাবলিক কলেজে ভর্তি হই। তো সেখানে আসার পরে বিতর্কের সাথে খুব ভালোভাবে যুক্ত হই এবং এই রাজনীতি সচেতনতা, একই সাথে যুক্তি নির্ভর কথাবার্তা, দুইটারই যখন একটা মিশেল ঘটে, তখন আমি অ্যাক্টিভিজমের দিকেই একটু বেশি ফোকাস করি, যে সোশ্যাল মিডিয়া, অনলাইন কেন্দ্রিক লেখালেখি, এগুলো নিয়ে কথা বলা, আওয়াজ তোলা, এদিকে বেশি ফোকাস থাকি। তবে আমি একদম এই কথাটা হলফ করে বলতে পারি যে 2009 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত আমি আসলে কখনোই, বা বর্তমান সময় পর্যন্ত কখনোই আওয়ামী ফ্যাসিবাদ বা এই রেজিমের সহায়তাকারী, সাহায্যকারী হিসেবে কাজ করি নাই এবং কখনো আসলে তাদের পক্ষে বৈধতা উৎপাদনেও কাজ করি নাই। আমার কাছে যদিও অফার ছিল। এরপরে বিশ্ববিদ্যালয়ে আসার পরে শুরুতেই এখানে আসলে তখন একটা অ্যাপলিটিক্যাল সত্তা তৈরি হয় কলেজে, বিশেষ করে বিতর্কের সাথে যুক্ত হওয়ার কারণে। সচেতনতা ছিল, কিন্তু নিজেকে কিছুটা পলিটিক্স থেকে দূরে নেওয়া শুরু করি আর কি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে প্রথম বর্ষ থেকেই তখন আমার মধ্যে আবার একটা বিপ্লবী সত্তা কাজ করা শুরু করে। আমি বেশ কিছুদিন ছাত্র ইউনিয়ন সহ অন্যান্য যে বাম সংগঠনগুলো আছে, তাদের যে পাঠচক্রগুলো হতো, সেই পাঠচক্রে আমার নিয়মিত যাওয়া আসা হতো এবং সেই পাঠচক্রগুলো অনেকগুলোতে আমি পার্টিসিপেট করতাম, আলোচনা করতাম, কথাবার্তা শুনতাম। আমার মূল জায়গাটা ছিল শোনা। এবং সেই সময়টা আসলে আমি রাজনীতি, রাষ্ট্র, আমার পড়ালেখা, ক্যারিয়ার, অনেকগুলো বিষয় নিয়ে বেশ ভালো রকমের কনফিউশনে ছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে আসলে আমি কী করব, আমার কোন দিকে যাওয়া উচিত। আমি কি ক্যারিয়ার ফোকাস হব, নাকি আমার রাজনীতির দিকে কিছুটা ফোকাস করা উচিত, নাকি আসলে সব কিছুকে ব্যালেন্স করে আগাবো। তো এরপরে কোভিড আসে। কোভিড আসার পরে তো পুরো আইসোলেটেড হয়ে যায় এবং সেই আইসোলেশনের মধ্যেই আমার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জ আসে, পরিবর্তন আসে। নিজেকে আমার কাছে মনে হয়েছে যে একজন একাডেমিক হিসেবে গড়ার এটাই বেস্ট সময় এবং আমি পরবর্তীতে বাংলাদেশের জন্য বা বাংলাদেশের রাজনীতিতে কন্ট্রিবিউট করার জন্য আমার নিজেকে আসলে প্রস্তুত করা উচিত। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে আমি গবেষণা সহ অন্যান্য কাজগুলোতে জড়াই এবং আমার ডিপার্টমেন্টের পড়াশোনার প্রতি আরেকটু বেশি মনোযোগী হই। তো সেইখানে মনোযোগী হতে হতে তখন আসলে তখনও বিশ্ববিদ্যালয়ের
কিছু বিষয় আসলে খুব বেশি চোখে লাগতো। মানে শিক্ষকরা তাদের কথা বলার সময় আওয়ামী বয়ানগুলোকে যেভাবে বলতেন এবং আওয়ামী বয়ানে বিএনপি সহ অন্যান্য দলগুলোকে যেভাবে দেখতেন, তো এগুলোর হচ্ছে আমি একদম প্রথম থেকেই ঘোর বিরোধী ছিলাম। মানে ক্লাসরুমে এরকম? হ্যাঁ, ক্লাসরুমে প্রায় সময় বিভিন্ন শিক্ষক, মানে ধরেন আমাদের একটা কোর্স ছিল গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, তো সেখানে হচ্ছে বাংলাদেশের হিস্ট্রি নিয়ে কিছু ক্লাস ছিল, বাংলাদেশের গভর্নমেন্ট, ডেমোক্রেসি, এই জিনিসগুলো কীভাবে ফর্ম হয়েছে। তো সেখানে আওয়ামী বয়ানে যেভাবে জিয়াউর রহমানকে স্বৈরশাসক হিসেবে দেখানো হয় সেভাবে কথা বলার চেষ্টা করা হতো। তো ক্লাসরুমে মানে আমরা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে সবসময় হচ্ছে এই ধরনের বয়ানগুলোকে, ন্যারেটিভগুলোকে অপোজ করার চেষ্টা করে আসছি। এবং ধরেন মুক্তিযুদ্ধকে যেভাবে দেখানো হতো আওয়ামী বয়ানের মাধ্যমে, যেভাবে দেখানো হতো, তো এখানে আসলে এই আওয়ামী বয়ানের মূল সমস্যাটা হচ্ছে যেখানে যারা আওয়ামী লীগ করে না তারা কেউই আসলে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হইতে পারবে না। আপনি অন্য যে কোনো দলেই থাকেন না, অন্য যে কোনো দলে থাকেন, আপনি মুক্তিযুদ্ধ করেন, যাই করেন, দেশের জন্য আপনি শহীদ হন, কিন্তু আপনি আওয়ামী লীগ না করলে আপনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি না। তো এরকম কিছু বয়ান ছিল, যে বয়ানগুলো আসলে ক্লাসরুম থেকে শুরু করে সব জায়গায় ছিল। তো আমি নিজেকে সবসময় মানে ক্লাসেও এটার জন্য ভয়েস রেজ করেছি এবং সবসময় চেষ্টা করেছি যে এই জায়গাতে স্ট্রিক্ট থাকার জন্য, যে এই আওয়ামী বয়ানগুলোকে কোনোভাবে বাই করা যাবে না এবং এগুলোকে স্টাবলিশ হতে দেওয়া যাবে না। তো সেই জায়গা থেকে আমার ভিতরে তখন কিছুটা অরাজনৈতিক হলেও রাজনৈতিক সত্তা আমার ভিতরে বেশ ভালোভাবেই কাজ করেছে এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা কিছুটা গবেষণা কেন্দ্রিক ফোকাসড হওয়ার কারণে অ্যাক্টিভিজম কিছুটা কমে যায়, কিন্তু নিজের ভিতরে সে রাজনৈতিক সত্তাটা আসলে বেঁচে থাকে। আর এছাড়া যখন 2024 সালের কোটা বিরোধী আন্দোলন শুরু হয়, কোটা সংস্কার আন্দোলন, তো এই কোটা সংস্কার আন্দোলনের মানে শুরুতেই আমি মানে নিজেকে সেভাবে এটার সাথে অ্যাসোসিয়েট করতে পারছিলাম না, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে কোটার জন্য বা কোটার বিরুদ্ধে এটা একটা বৈষম্য হচ্ছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটাকে সেভাবে অ্যাসোসিয়েট করতে পারছিলাম না আন্দোলন। আপনি তো এই আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব, আমি সেই জায়গাটাতে আসছি। তো এর পরবর্তীতে আমার কাছে আসলে মনে হলো আসলে আমি কোটা বিরোধী আন্দোলনকে শুধুমাত্র একটা অরাজনৈতিক আন্দোলন হিসেবে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি শুরু হয়েছে এটাকে আসলে কোনো অরাজনৈতিক আন্দোলন হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটা সত্যিকার অর্থে এটাই সবচেয়ে বড় রাজনৈতিক আন্দোলন ছিল। এবং গত 15 বছরের মধ্যে আমি যদি দেখি যেখানে আসলে মানে একটা অরাজনৈতিক ত্যাগ দিয়ে সবচেয়ে বড় রাজনীতি করার জায়গাটা ছিল এটা। তো আমার কাছে মনে হয়েছে এই আন্দোলনটার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের যে বয়ানটা আছে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, আমরা সেই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বয়ানটাকে চ্যালেঞ্জ করতে পারবো এবং মুক্তিযুদ্ধটাকে আওয়ামী লীগের কাছ থেকে নিয়ে বাংলাদেশের মানুষের হাতে দিতে পারবো। যে বাংলাদেশের মানুষ বলবে আমি মুক্তিযুদ্ধকে ওন করি, আমি মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি এবং সেটাকে ওন করে ধারণ করে তারা হচ্ছে এই বাংলাদেশের রাজনীতি। আমি 2024-এর যে আন্দোলনটা হলো কোটা সংস্কার আন্দোলন, আপনি তো এই আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, এই আন্দোলনের সঙ্গে আপনার ইনভলভমেন্টের গল্পটা কেমন? আচ্ছা, শুরুতেই আমি যখন আসলে কোটা সংস্কার আন্দোলন নতুন করে আবার শুরু হয়, 18 কোটা সংস্কার আন্দোলনে আমি পার্টিসিপেট করেছিলাম, তখন আমাদের এইচএসসি পরীক্ষা চলছিল। তো সেই সিলসিলা ধরে 24-এর কোটা সংস্কার আন্দোলনের শুরুতে আসলে আমার সেভাবে আগ্রহ জন্মায় নাই, কারণ আমার কাছে যেহেতু আমি সেভাবে সরকারি চাকরির জন্য আগ্রহী ছিলাম না, তখন ইন্টারেস্টেড ছিলাম না, কিন্তু এখানে যেহেতু একটা ভিজিবলি আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় ধরনের বৈষম্য হচ্ছে, তো সেই জায়গা থেকে এখানে আসা। এবং তার আরেকটা বড় কারণ হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বা কোটা সংস্কার আন্দোলনকে আমি কেবলই অরাজনৈতিক কোনো আন্দোলন হিসেবে দেখি না, বরং আমার কাছে মনে হয়েছে গত 15 বছর ধরে আওয়ামী লীগ এই দেশকে যেভাবে শোষণ করছে, ফ্যাসিবাদ কায়েম করছে, এবং পুরো জিনিসটা যে বয়ানের উপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির একটা টার্ম ইউজ করে, এবং তারা হচ্ছে এই তাদের বয়ানে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি শুধুমাত্র যারা আওয়ামী লীগ করে কিংবা আওয়ামীপন্থী তারাই। তো এই বয়ানটাকে চ্যালেঞ্জ করার একটা সুযোগ এসেছে। তো সেই জায়গা থেকে যখন হচ্ছে কোটা সংস্কার আন্দোলনে আসি, কোটা সংস্কার আন্দোলনে এবং আমাদের প্রথম থেকেই টার্গেট ছিল হচ্ছে ধরেন আওয়ামী লীগ বা হাসিনা তারা হচ্ছে যখন ক্ষমতা দখল করে, ভোট ছাড়া একটার পর একবার একের পর এক তারা নির্বাচন ছাড়া যখন ক্ষমতায় বসে থাকে, তখন তারা যে যুক্তিটা দেয় বা যেইভাবে এটাকে জাস্টিফাই করে, বৈধতা উৎপাদন করে যে আমি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আওয়ামী লীগ না আসলে এখানে আসলে আওয়ামী লীগের যে বিরোধিতাকারী যারা আছে তারা চলে আসবে, বা যারা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী তারা চলে আসবে, বিএনপি জামাত চলে আসবে, এই ধরনের একটা ন্যারেটিভ স্টাবলিশ করেছে। এবং আমরা শাহবাগের পরবর্তী সময়েও দেখেছি যে হচ্ছে এই ধরনের একটা বৈধতা উৎপাদন করে
2014 যে নির্বাচনটা ছিল সেই নির্বাচনটাকেও বৈধতা দেওয়া হয়েছে। এবং একই জিনিসটা আসলে চাকরি ক্ষেত্রে হচ্ছিল, যে আপনার এখানে মুক্তিযোদ্ধাদের মানে ভেটেরান যারা, তাদের জন্য যতটা একটু যৌক্তিকতা আছে, কিন্তু তাদের পরবর্তী প্রজন্মকে যখন আপনি তাদের ছেলে, তাদের নাতিপুতি এভাবে করে সেম জিনিসটা কন্টিনিউ করে যাচ্ছেন, তখন এটা দিয়ে আপনি মূলত যেটা করার চেষ্টা করছেন যে আপনি চাকরি ক্ষেত্রগুলোকে একটা মানে নিজের দলীয়করণ করছেন। কারণ আপনার আগেই আপনি মানে এই জিনিসটা ক্লিয়ার যে আপনি নিজের বয়ান ছাড়া বা নিজের বয়ানে যারা মুক্তিযোদ্ধা তাদেরকে ছাড়া আপনি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না। আমরা দেখতে পেয়েছি যে প্রচুর হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি হচ্ছে, প্রতি বছর মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়তেছে, এবং এদেরকে দিয়েই কিন্তু চাকরি ক্ষেত্রটাকে পুরোপুরি আওয়ামীকরণ করা হয়েছে এবং আওয়ামী লীগ মানে পুরোটাকে দখল করেছে। তো তার মানে যেই হচ্ছে ক্ষমতার পেছনের কারণ যে সে এত বেশি শক্তিশালী, বিউরোক্রেসি থেকে সে এত বেশি সাপোর্ট পাচ্ছে, সচিবালয় থেকে এত বেশি সাপোর্ট পাচ্ছে, তার মূল কারণটা আসলে এখানে। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ধরেন আমি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, এই দেশ আমার, আমি এই দেশের ক্ষমতা যেভাবে ইচ্ছা সেভাবে ভোগ দখল করতে পারবো, এই ধরনের যে একটা প্রবণতা, সেই প্রবণতার একটা প্রতিফলন কিন্তু এখানেও দেখা গেছে, যেটার মাধ্যমে হচ্ছে আপনার এই সরকারি চাকুরিতে এই জিনিসটা করা গেছে, এই ধরনের কোটাগুলো আনা হয়েছে। তো এটার মাধ্যমে আপনার মূলত হচ্ছে এই যে আওয়ামী বয়ান, মানে এখানে আমি আসলে মুক্তিযোদ্ধাদের অবশ্যই এই দেশে সব মানে অধিকার আছে, মুক্তিযোদ্ধারাই এই দেশের শ্রেষ্ঠ সন্তান, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে আমার আওয়ামী বয়ান ঠিক করে কে মুক্তিযোদ্ধা হবে কে মুক্তিযোদ্ধা হবে না। আওয়ামী বয়ান ঠিক করবে আমি কি রাজাকার না, আমি কি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি না মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। আমি যদি বলি আওয়ামী লীগ গত 15 বছরে ফ্যাসিবাদ কায়েম করেছে, তাহলে আমি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো আমরা সেই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে এই বয়ানটাকেই চ্যালেঞ্জ করা উচিত, এবং কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে ওই ন্যারেটিভটাকে আমরা চ্যালেঞ্জ করতে পেরেছি, এবং ওই ন্যারেটিভটাকে চ্যালেঞ্জ করে আমরা দেখিয়েছি যে আসলে মুক্তিযুদ্ধ কোনো নির্দিষ্ট দলের না, নির্দিষ্ট মতের না, মুক্তিযুদ্ধ সবার, এই দেশের প্রত্যেকটা মানুষেরই এই মুক্তিযুদ্ধকে ওন করতে হবে, এই মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে, এবং মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেই আমাদের যে সামনের দিনের রাজনীতি, সে রাজনীতিটা আগাতে হবে। তো এই জায়গাগুলো আমার কাছে মনে হয়েছে যে 24-এর যেই অভ্যুত্থান ছিল, সেই অভ্যুত্থানে আমার পার্টিসিপেট করার শুরুর দিককার গল্প, এবং এরপর আস্তে আস্তে তো এই আন্দোলনটা, যেটা আসলে গত 15 বছরেরই স্বপ্ন ছিল যে এইটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দিকে রূপ নেবে, এবং 14 তারিখ রাত থেকেই সেই আমার ব্যক্তিগতভাবে যদি বলি, আমার সেই স্বপ্নটা আস্তে আস্তে সত্যি হতে শুরু করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো গত 15 বছরে সরাসরি হচ্ছে স্লোগান দেওয়া শুরু করে, এবং সেটার প্রতিফলন আমরা পুরো বাংলাদেশে দেখতে পারি, পুরো বাংলাদেশে আমরা দেখতে পারলাম। এখন সেই বাস্তবতাই এখন ডাকসু নির্বাচন হচ্ছে। ডাকসু নির্বাচনে আপনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এজিএস পদে, আপনাকে ভোট দিলে স্টুডেন্টরা কী পাবে, আপনার ইশতিহারগুলো কী কী, এবং কেন আপনি মনে করছেন যে আপনি এর জন্য যোগ্য? আচ্ছা, প্রথমত হচ্ছে স্টুডেন্টরা আমাকে কেন ভোট দিবে, মানে স্টুডেন্টদের কেন ভোট দেওয়া উচিত, এটা মনে হয় স্টুডেন্টরা আসলে খুব ভালো বলতে পারবে, প্রথম কথা হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আমাকে অনেক দিন থেকেই চেনে, আমাকে জানে। আমি কেন্দ্রীয় সমন্বয়ক হওয়ার আগেও আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে মিশেছি, স্টুডেন্টদের সাথে ছিলাম, তাদের সাথে চলেছি। আমি যেমন বিভাগে আমার একাডেমিক লাইফে আমি ছিলাম, একই সাথে আমি কিছুটা গবেষণা কাজে ছিলাম, আমি বিতর্কের কাজে ছিলাম, বিতর্কের সাথে জড়িত ছিলাম। বিতর্কের সাথে জড়িত থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলের এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টগুলোর সাথে আমি পরিচিত ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন যে প্রত্যেকটা হলেই ডিবেটিং ক্লাব আছে, 18টা হলে। তো এই প্রত্যেকটা ডিবেটিং ক্লাবের যে স্টুডেন্ট আছে, যে অডিয়েন্স আছে, যারা ডিবেটার আছে, তাদের সবার সাথে আমার একটা ভালো পরিচিতি আছে। তো তারা আমাকে খুব ভালো করে চেনে, সেই স্টুডেন্টরা, যার কারণে আসলে বিশ্বাসটা তৈরি হয়। মানে হুট করে কেউ একজন আসলে তার প্রতি আসলে সেই বিশ্বাসটা আপনার আসে না, তার ক্যাপাবিলিটি যতটুকুই থাকুক না কেন। তো আমি মনে করি এটা আমার জন্য একটা বড় অ্যাডভান্টেজ, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টা হলের আবাসিক এবং যারা অনাবাসিক আছে, তাদের সাথেও আমার একটা খুব ভালো পরিচয় আছে, খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তারা আমাকে জানে, আমাকে বিশ্বাস করে। তো এই বিশ্বাসের জায়গাটা থেকে, যেহেতু আমার ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আছে, অলরেডি শেয়ার করেছি যে আমি আমার যেমন বিভাগের একজন নিয়মিত স্টুডেন্ট ছিলাম, আমার একটা একাডেমিয়াতে কিছু কাজ আছে, একই সাথে গবেষণার দিকে কাজ আছে, একই সাথে আমি বিতর্ক করেছি, কোকারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিলাম, স্টুডেন্টদের সাথে মিশেছি, রাজনীতি সচেতন থাকায় সেভাবে মাঠে নামার সুযোগ না থাকলেও অনলাইনে অ্যাক্টিভিজম করেছি, অনলাইনে কথা বলেছি। তো সেই জায়গা থেকে স্টুডেন্টরা আমাকে জানে, স্টুডেন্টরা আমাকে চেনে,
এবং তারা জানে যে আমি ভিন্ন ভিন্ন অনেকগুলো এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছি। যেহেতু তাদের সাথে মিশেছি, আমি জানি তারা কী ধরনের প্রবলেমগুলো ফেস করে। আমি যেহেতু গবেষণার কাজে ছিলাম, আমি জানি যে এখানে গবেষণায় কী কী সমস্যাগুলো স্টুডেন্টরা ফেস করে। আমি কো কারিকুলার অ্যাক্টিভিটিজের সাথে জড়িত ছিলাম, বিতর্কের সাথে জড়িত থাকার কারণে একটু যৌক্তিকভাবে চিন্তা করার একটা সুযোগ তৈরি হয়েছে, একটা জায়গা তৈরি হয়েছে যে আমি আসলে একটা আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারি বা আউট অফ দ্য বক্স নতুন কিছু আনতে পারি, পলিসি তৈরি করার মতো একটা জায়গা তৈরি হয়েছে। এবং সর্বশেষ জুলাই বিপ্লবে অংশগ্রহণ করার মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের থাকার কারণে একটা ছোট অংশ, আমি আসলে নেতৃত্ব বলবো না, একটা ছোট অংশ হিসেবে থাকার কারণে স্টুডেন্টরা জানে যে তাদের অধিকার আদায় করারও সক্ষমতা আমার আছে বা আমি তাদের অধিকার আদায় করে দিতে পারবো। এবং 5ই আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য আমি অনেক কিছু করার চেষ্টা করেছি। এখানে মেডিকেল ক্যাম্প, মেডিকেল চেক আপের ব্যবস্থা করেছি। এছাড়া স্টুডেন্টদের অন্যান্য হল থেকে শুরু করে আবাসন সমস্যা, খাবার সমস্যা, ক্যান্টিন সমস্যা ইত্যাদি সমস্যাগুলো সমাধান করার জন্য অ্যাক্টিভলি কাজ করেছি। আর আমার কাছে সবচাইতে বড় বিষয় যেটি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে একটা ভিশন দেখানোর প্রয়োজন। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটা আসলে একটা মিনি বাংলাদেশ। এবং এই মিনি বাংলাদেশ যেদিকে যাবে, আমার বাংলাদেশের ভবিষ্যৎটাও আস্তে আস্তে সেদিকে যাবে। তো আমাকে আসলে স্টুডেন্টদেরকে একটা ভিশন দেখাইতে হবে যে আমি বিশ্ববিদ্যালয়টাকে কোথায় নিয়ে যাচ্ছি, আমি দেশকে কোথায় নিয়ে যাচ্ছি। আমি শুধুমাত্র এখানে একটা ছোট ক্যাম্পাস কেন্দ্রিক চিন্তা করলেই হবে না, বরং একজন লিডারশিপ এমন আসা উচিত যিনি আসলে পুরো দেশকে নিয়ে চিন্তা করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তিনি আসলে বাংলাদেশকে নতুন করে কী দিচ্ছেন সে বিষয়টা পরিষ্কার হওয়া উচিত। তো আমার কাছে মনে হয় এই জায়গাগুলো থেকে আমি অন্যান্য প্রার্থীদের থেকে কিছুটা হয়তো এগিয়ে থাকবো, যদিও এটা বিবেচনার বিষয়, স্টুডেন্টদের কাছে স্টুডেন্টরা এটা বিবেচনা করবে। আর এর পরবর্তী বিষয় যেটি যে আমার ইশতেহার স্টুডেন্টরা কী পাবে, তো আমি প্রথমেই একটা ফুড ক্রেডিট সিস্টেম এনেছি। যে আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের যখন টিউশন থাকে না বা বাসা থেকে টাকা আসতে কিছুদিন দেরি হয়, কিংবা হচ্ছে সেমিস্টার ফাইনাল চলার সময় অনেকে টিউশন করতে পারে না পড়ালেখার জন্য, তো সেই সময়গুলোতে তাদেরকে অনেক বেশি অর্থ কষ্টে থাকার কারণে তাদের হচ্ছে খাদ্য কষ্টেও ভুগতে হয়, তারা ঠিকমতো খেতে পারে না সেই সময়গুলোতে। তো এটার জন্য একটা ফুড ক্রেডিট সিস্টেম, যার মাধ্যমে তারা হচ্ছে খুব মানে একটা ডিজিটাল কারেন্সির মতো করে তারা হচ্ছে ক্যান্টিনগুলো থেকে খাবার কিনতে পারবে, তারা সেখানে তাদের ওই ডিজিটাল কারেন্সিটা ব্যবহার করতে পারবে এবং এটা 90 দিনের জন্য দেওয়া হবে, কিন্তু তারা বছরের যে কোনো সময় ইউজ করতে পারবে। তো এটা যখন তার প্রয়োজন হবে তখন সে ইউজ করবে। এর মাধ্যমে আমরা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য খাবারের যে সমস্যাটা, একটা বেসিক নিড, এই জায়গায় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটা মিনিমাম ভর্তুকি দেওয়া লাগবে। একটা মিনিমাম ভর্তুকি দেওয়ার মাধ্যমে আমরা এই সমস্যাটাকে খুব স্ট্রংলি সলভ করতে পারবো। দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে ধরেন জবাবদিহিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যা যেটা সেটা হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে, স্টুডেন্ট বডি যারা আছে, রিপ্রেজেন্টেটিভ যারা আছে বা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কখনোই জবাবদিহিতার মধ্যে আনতে পারি না। ধরেন আমি যে আজকে ইশতেহারগুলো দিচ্ছি সেই ইশতেহারগুলোকে করবে কে, মানে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবে কে? চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখার জন্য তো আসলে কাউকে দায়িত্ব নিতে হবে যে আপনি যে ইশতেহারগুলো দিচ্ছেন সেই ইশতেহারগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা এবং স্টুডেন্টরা সেটার যথাযথ উত্তর পাচ্ছে কিনা যে কেন আপনি বাস্তবায়ন করতে পারছেন না, সেই চেক অ্যান্ড ব্যালেন্সে রাখাটা আমার কাছে মনে হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এবং আমরা দেখেছি 2019 সালেও কিন্তু অনেক ইশতেহার ছিল, তার মধ্যে কিন্তু 1% 2%ও কিন্তু ফিল আপ হয়নি। তো এবারও একটা সম্ভাবনা আছে যদি আমরা সেই চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে না পারি প্রতিনিধিদেরকে, এবারও সেম একইভাবে কোনো ধরনের জবাবদিহিতা ছাড়াই তারা পার পেয়ে যাবে। এবং একই সাথে সাথে বিশ্ববিদ্যালয় যে বডিটা আছে, প্রশাসন, তাদেরকেও এই জবাবদিহিতার ভিতরে আসতে হবে এবং আনতে হবে। তারা আসলে কেন শুধুমাত্র এখানে অবকাঠামোগত উন্নয়নের পেছনে সর্বোচ্চ ব্যয়টা করে, কেন আসলে সেখানে যে আমার কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের পেছনে তারা আসলে খরচ করে না, কেন এখানে আসলে আমার গবেষণার জন্য বাজেট বৃদ্ধি পায় না, কেন আমার এখনও বিশ্ববিদ্যালয় যাদের চাকরি ক্ষেত্র নাই এরকম ডিপার্টমেন্টগুলোতে এখনও কেন বছরের পর বছর মানে শত শত স্টুডেন্টদেরকে ভর্তি করানো হচ্ছে, যেখানে বিশ্ববিদ্যালয় কোনো ধরনের কর্মক্ষেত্র তাদেরকে অফার করতে পারছে না। বা আধুনিক বিশ্ববাজারের দিকে তাকাই, দেশীয় বাজারের দিকে তাকাই, সেখানে আসলে ওই ডিপার্টমেন্টগুলোর জন্য কোনো জব সেক্টর নেই। তো এখানে আসলে বিশ্ববিদ্যালয়কেও আমরা কোনোভাবে লায়াবল করতে পারছি না। তো আমার এখানে একটা মূল জায়গা থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই যে যারা আছে নির্বাচিত প্রতিনিধি, তাদেরকে লায়াবল করা, তাদেরকে একটা জবাবদিহিতার মধ্যে আনা। তো এটা হচ্ছে আমার জন্য একটা মেইন প্রায়োরিটি। থার্ড যেটা
সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে এটাকে যদি একটু হইতে বলি, ডিজিটালাইজ দ্য লটস। আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা কর্মচারীরা আছে, আপনি রেজিস্টার বিল্ডিংয়ে যান বা হচ্ছে হলগুলোতে যান, আপনি দেখবেন যে আপনার একটা সিম্পল কাজ আপনাকে হচ্ছে সারাদিন ঘুরে 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 করতে হবে। তো এবং আপনি যে কোনো কিছু করতে যান, আপনাকে হচ্ছে ধরেন ডিপার্টমেন্টে যাবেন, আপনাকে একটা ডিপার্টমেন্ট কার্ড লাগবে, আবার হলে যাবেন ওটার জন্য হল কার্ড লাগবে, লাইব্রেরিতে যাবেন লাইব্রেরি কার্ড লাগবে, আবার হেলথ ফ্যাসিলিটি নিতে চাবেন ওখানে হেলথ কার্ড লাগবে। তো এই যে দেখেন প্রত্যেকটা জিনিস অনেক বেশি মানে ডিসেন্ট্রালাইজ করে রাখা হয়েছে এমনভাবে যে একটা ওয়ান স্টপ না, এবং আপনার হচ্ছে ভোগান্তির শেষ নাই। আপনি বিশ্ববিদ্যালয়ে আসবেন, আপনাকে হচ্ছে প্রথমে ডিপার্টমেন্ট থেকে জনতা ব্যাংকে পাঠানো হবে, জনতা ব্যাংকে আপনি পেমেন্ট করে আসবেন, এরপর আপনাকে সোনালী ব্যাংকে পাঠানো হবে, সোনালী ব্যাংক থেকে আবার আপনাকে হলে পাঠানো হবে, হল থেকে আবার আরেকটা ব্যাংকে টাকা জমা দিতে হবে, আবার ডিপার্টমেন্টে আসতে হবে। এর মধ্যে যদি আপনার খুব বেশি দুর্ভাগ্য হয়, আপনার যদি কোনো কিছু একটা ভুল হয়, আপনাকে যদি রেজিস্টার বিল্ডিংয়ে যাওয়া লাগে, তাহলে মোটামুটি ধরে নেন আপনার 2-3 দিন এখানে শেষ। আপনাকে জাস্ট ওই ছোটো কাজটা ঠিক করার জন্য একটার পর একটা রুমে ঘুরতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, এটা অমুকের সাইন লাগবে, তমুকের সাইন লাগবে, এটাকে সত্যায়িত করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এগুলো করতে করতে আপনার 2-3 দিন শেষ হয়ে যাবে। এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমরা খুব সহজে সমাধান করতে পারি। এখন এই ডিজিটালাইজেশন এই প্রক্রিয়াটা অনেক বেশি বড় এবং সময় সাপেক্ষ। এটাকে হয়তো আমরা 1 বছরের মধ্যে করতে পারবো না, কিন্তু আমরা হচ্ছে কিছু ইনিশিয়েটিভ নিতে পারবো, যে ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা এই প্রসেসটাকে শুরু করতে পারবো। পুরোপুরি অনলাইন পেমেন্ট, একটা ডিজিটাল কার্ড, যে ডিজিটাল কার্ডের মাধ্যমে আপনি সবগুলো ফ্যাসিলিটিকে নিতে পারবেন। আপনার যে ভর্তি প্রক্রিয়া এবং হচ্ছে আপনার ফি জমাদান থেকে শুরু করে আপনার কোনো একটা কোনো কিছু কারেকশান, এই প্রক্রিয়াগুলোকে আমরা অনলাইন করতে পারি। এগুলোকে অনলাইনকরণের মাধ্যমে কিন্তু আমরা আস্তে আস্তে এই নির্ভরশীলতাগুলোকে কমে ফেলতে পারি। এবং আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে অনেকগুলো সিন্ডিকেট কাজ করে, এবং এই সিন্ডিকেটগুলো চায় না এই ডিজিটালাইজেশনগুলো হোক, কারণ তারা জানে ডিজিটালাইজেশন হওয়া মানে তাদের চাকরি থাকবে না। আপনি এই যে হলগুলোতে দেখেন কিংবা হচ্ছে রেজিস্টার বিল্ডিংয়ে দেখেন, এখানে যারা কাজ করে তাদের বেশিরভাগই এই মডার্ন টেকনোলজির জন্য কম্প্যাটেবল না, তারা এখানে কাজ করতে পারবে না। তো তারা এটা জানে এবং এই জন্য তারা এই ডিজিটালাইজেশনগুলো হতে দেয় না, কাজ করতে দেয় না। তো এখানে অবশ্যই আমাদের কাজ করতে হবে এবং এখানে হচ্ছে কথা বলতে হবে। ধরেন স্টুডেন্ট বডির রিপ্রেজেন্টেশনটা এনশিওর হলে আমরা এই পয়েন্টগুলোতে আস্তে আস্তে আলোচনা করতে পারবো, এই পয়েন্টগুলোকে কোয়েশ্চেন করতে পারবো। এরপর ফোর্থ সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নিরাপত্তা, ডিফেন্ড ইওর গ্রাউন্ডস। তো এই ক্যাম্পাসের আমরা দেখি যে আসলে মানে সব কিছুই আছে, কিন্তু স্টুডেন্টদের জন্য আসলে নিরাপত্তাটা নেই। এখানে আপনার শিক্ষকদের জন্য আলাদা বাউন্ডারি করে বিল্ডিং করা থাকে, তাদের নিরাপত্তাটা ইনশিওর করা হয়, তাদের বাচ্চা কাচ্চারা যাতে খেলতে পারে সেটা নিশ্চিত করা হয়। কর্মচারীদের জন্য যে বিল্ডিং আছে বড় বড়, সেখানে হচ্ছে তাদের জন্য অ্যাপার্টমেন্ট সিস্টেম করা হয়েছে, সেখানে হচ্ছে তাদের বাচ্চারা যাতে ঠিকমতো খেলতে পারে সে ব্যবস্থাগুলো করা হয়েছে। আপনি দেখেন ফুলার রোডের সেখানে কত বিশাল জায়গা হচ্ছে কর্মচারীদের জন্য আছে, শিক্ষকদের জন্য আছে। কিন্তু স্টুডেন্টদের আবাসিক হলগুলো দেখেন, আপনার একটা হল কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা হল ক্যাম্পাসের বাহিরে, সুফিয়া কামাল হলও প্রায় বাহিরে, এখন নতুন করে হল করা হচ্ছে সেটাও ক্যাম্পাসের বাহিরে। তো স্টুডেন্টদের নিরাপত্তাটা আসলে কোথায়? স্টুডেন্টদের নিরাপত্তাটা কোথায় দিবে? যেখানে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে মোস্ট সিকিউর জায়গায় রাখার কথা ছিল, সেখানে তাদেরকে হচ্ছে ক্যাম্পাসের বাহিরে ঠেলে দেওয়া হচ্ছে। এবং আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের অনেক বাবা মা তাদের মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে এই জন্য অ্যালাউ করে, এটা চিন্তা করে যে মেয়েরা সেখানে সেফ থাকবে, যেহেতু তাদের জন্য আলাদা হল আছে, তো সে হলে থাকবে, হলে থেকে ভার্সিটির বাসে আসা যাওয়া করবে বা হল ক্যাম্পাসের ভিতরে হবে, সে খুব ইজিলি আসা যাওয়া করতে পারবে, তাকে ক্যাম্পাস থেকে বের হইতে হবে না। এবং ক্যাম্পাসটাকে কিন্তু আমাদের ফ্যামিলি খুবই সিকিউর প্লেস মনে করে। কিন্তু আমরা যদি দেখতে পারি আসলে আমাদের মেয়েদের জন্য যে হলগুলো, সে হলগুলো যেমন সিকিউর না, একই সাথে ক্যাম্পাসটাও সিকিউর না। তো আপনার এখানে একটা রিপ্রেজেন্টেটিভ থাকাটা খুব বেশি জরুরি, যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলবে, ভয়েস রেজ করবে। এবং একই সাথে সাথে আমার যেটা একটা ইশতেহারের মূল জায়গা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল বডি আছে, সেই প্রক্টোরিয়াল বডির আন্ডারে একটা স্ট্রং ফোর্স থাকবে, একটা কুইক রেসপন্স টিম থাকবে, যারা হচ্ছে ক্যাম্পাসে সার্বক্ষণিক নিরাপত্তা দিবে। আমরা দেখতে পারি ক্যাম্পাসে কিছু থেকে কিছু হলেই আমাকে পুলিশের হেল্প নিতে হয়, আনসারের হেল্প নিতে হয়। আমার বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের জায়গাটা তো এখানে থাকছে না, এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা ডিফেন্স মেকানিজম থাকতে হবে, যে কিভাবে বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনো একটা প্রবলেম হলে সে কুইকলি রেসপন্স করবে। এখানে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা কিন্তু দেখে আসছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সে 70-এর দশক থেকে শুরু করে প্রায় ক্যাম্পাসে খুনোখুনি হতো, মারামারি হতো, এখানে গোলাগুলি হতো।
তো সেই গোলাগুলিগুলো কন্ট্রোল করার মতো ক্যাপাসিটি কি আমাদের প্রক্টোরিয়াল টিমের আছে কিনা, নাই। এবং সেখানে পুলিশ বা অন্যান্য ফোর্স আস্তে আস্তে বলছে একটা মানে বাহিরের ফোর্স ক্যাম্পাসে কীভাবে ঢুকবে, এটা কিন্তু স্টুডেন্টদের মধ্যেও বিভিন্ন ধরনের মিথস্ক্রিয়া তৈরি করবে। তো এই জায়গাগুলো কেন থাকবে, এবং এখানে অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব ফোর্স থাকা লাগবে। একই সাথে মেয়েদের যে হলগুলো ক্যাম্পাসের বাইরে আছে সেখান থেকে আসা যাওয়ার সময় তারা প্রায় হ্যারাসমেন্টের শিকার হয়। নির্দিষ্ট দূরত্বে সেখানে অবশ্যই সেই নিরাপত্তারক্ষীরা থাকবে এবং তারা মেয়েদের নিরাপত্তাকে ইনশিওর করবে। এখানে এই ইশতেহারটাতে আমার মূল যে ফোকাসটা সেটা হচ্ছে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য পাসযোগ্য করা, তাদের জন্য তারা যাতে ফ্রিলি মুভ করতে পারে, তাদের মুভমেন্টটাকে সহজ করা। ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণ থেকে শুরু করে আমার যে ডিপার্টমেন্টগুলোতে অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল আছে, তো সেই সেলগুলো ঠিকমতো ফাংশন করে না। সেই সেলগুলো আসলে কারা চালায়, কীভাবে চলে কেউ জানে না। আপনার একটা মেয়ে যখন ডিপার্টমেন্টে হ্যারাসমেন্টের শিকার হয় সে জানে না তাকে কার কাছে যেতে হবে। তো ইভেন এমনও দেখা যায় যেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ সেই শিক্ষক সেই অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেলের মেম্বার, এবং সেখানে তদন্তটা কীরকম হবে সেটা কিন্তু অনেকটা অনুমেয়। এবং আমরা প্রায় সময় দেখতে পারি যখনই কেউ অভিযোগ নিয়ে যায় তাকে হচ্ছে একটা সেটেলমেন্টের কথা বলা হয়, যে ও তোমার কাছে মাপ চাবে, ভুল হয়ে গেছে, মাপ করে দাও। এটা আমার ডিপার্টমেন্টে হয়েছে। তো এই জিনিসগুলোকে হচ্ছে আমাদের সলভ করতে হবে। এই অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেলগুলোকে আমাদেরকে হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে সবগুলোকে ভিজিবল করতে হবে, অনলাইন এবং অফলাইনে, যাতে এটা সবসময় অ্যাক্টিভ থাকে। স্টুডেন্টরা জানবে যে কার কাছে তাকে যেতে হবে, এবং সেখানে অবশ্যই ফিমেল মেম্বার থাকতে হবে বাধ্যতামূলক। তো এই সেলগুলোকে পুনর্গঠন এবং যারা অভিযুক্ত তাদেরকে বাদ দিয়ে মিনিমাম একজন করে নারী শিক্ষক থাকতে হবে, এবং এই অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেলগুলোতে স্টুডেন্ট প্রতিনিধিও রাখতে হবে। কারণ আমরা প্রায় দেখতে পারি এসব জায়গায় কোনো শিক্ষকের বিরুদ্ধে যখন অভিযোগ আসে তারা চিন্তা করে যার বিরুদ্ধে অভিযোগ আসছে তিনি তো আমার কলিগ, তার সাথে তো আমার এখানে ক্যাম্পাসে অনেক দিন থাকা লাগবে, এই স্টুডেন্টটা তো 5 বছর পরে চলে যাবে। তো এই জন্য এই সেলগুলোতে অবশ্যই ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। একজন ছেলে একজন মেয়ে, মিনিমাম একজন ছেলে একজন মেয়েকে প্রতিনিধিত্ব নিশ্চিতটা করতে হবে। তো এর মাধ্যমে আমরা ক্যাম্পাসটাকে মেয়েদের জন্য, নারী শিক্ষার্থীদের জন্য অনেক বেশি সিকিউর করতে পারবো। তাহমিদ, একটা বিষয়, এর আগের ডাকসুর যে সবশেষ নির্বাচনটা হলো সেই নির্বাচন থেকে তো এই নির্বাচন অনেক আলাদা। সেটা কোন কারণে আলাদা আমরা সেটা সবাই জানি। একটা বিষয় সেটা হচ্ছে যে এবারের নির্বাচনে আমি সর্বোচ্চ দেখতে পাচ্ছি যে এই যে বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র মিলিয়ে সবাই মিলে যে নির্বাচনে যে একটা অংশগ্রহণ করা, অর্থাৎ বেশি মানুষের অংশগ্রহণ এবং বেশি সংখ্যক স্টুডেন্টদের পক্ষে কথা বলার জন্য, পক্ষে দাঁড়ানোর জন্য সবারই কিন্তু মোটামুটি একটা সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থান আছে। দিন শেষে তো 28 জনই নির্বাচিত হবেন এবং বাকি যারা থাকবেন তারা পরাজিত হবেন। তারা কি করবেন? অথবা ধরেন আপনি যদি পরাজিত হন, আপনার এই যে ড্রিম প্রজেক্টগুলো, আপনার যে কাজগুলো, এই কাজগুলো কি থেমে যাবে? আচ্ছা, এটা আসলে প্রশ্নটা মানে এই উত্তরগুলো নির্ভর করবে যারা নির্বাচিত হবে তাদের অ্যাপ্রোচ আমার প্রতি কী থাকবে। কারণ আমি তো ক্যাম্পাসে যখন মানে আমার এটা স্বপ্ন, আমি আসলে লাস্ট ইশতেহার এবং আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইশতেহারটাতে আমি আসতে পারি নাই। সেই ইশতেহারটা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা। তো আমি এটা প্রথম থেকে দেখি, যখন এই যে আমার এখানে আছে মাহফুজ ভাইয়ের একটা বই আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা এবং সমকালীন জনমত, তো এই বইটা যখন আমি পড়ছিলাম, আগেও পড়ছিলাম, এখন আবার ডাকসু নির্বাচন উপলক্ষে আমার কাছে মনে হয়েছে যে এটা আরেকবার একটু রিভাইজ করা দরকার। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল এখানে একটা আপনার টিচিং এবং একটা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে। আপনার এখানে মানে বিশ্বমানের টিচাররা থাকবে, শিক্ষকরা থাকবে, এখানে ক্লাসরুমগুলো ছোট হবে, 40 জন স্টুডেন্ট থাকবে, এবং সেই স্টুডেন্টরা যারা গবেষণা করতে চাইবে তাদেরকে হচ্ছে গবেষণায় ইনসেন্টিভ দেওয়া হবে। এটা কিন্তু মানে 1912-13 সালের দিককার কথা। তখন বলা হয়েছিল যে গবেষণাতে যারা গবেষণা করবে তাদেরকে বৃত্তি দিতে হবে, তাদেরকে বৃত্তি দেওয়া হবে, তাদেরকে কীভাবে ইনসেন্টিভটা দেওয়া যায় সেটা এনশিওর করা হবে। তো এবং ক্লাসরুমগুলো ছোট হবে, সেখানে ল্যাব ফ্যাসিলিটি থাকবে, টিউটোরিয়াল ফ্যাসিলিটি থাকবে, টিউটোরিয়ালগুলো অনেক বেশি ছোট হবে যাতে স্টুডেন্টরা পার্সোনালি শিক্ষকদের সাথে কথা বলতে পারে, তাদের প্রবলেমগুলো সলভ করতে পারে। তো এখন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তার কোনো ছিটে ফোটাও নেই, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার কথা ছিল সেই গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়তে সে হয়ই নাই, সে আসলে প্রফেশনাল বিশ্ববিদ্যালয় হইতে পারে নাই। সে যদি এরকম হইতো যে ঠিক আছে আমি গবেষণার দিকে ফোকাস করলাম না, আমি হচ্ছে তোমাদেরকে প্রতি বছর কিছু চাকরিজীবী উপহার দিব, প্রফেশনাল স্টুডেন্ট উপহার দিব, যারা হচ্ছে তোমার এখান থেকে রেডিমেড বের হবে, তারা বিভিন্ন চাকরিতে জয়েন করার জন্য মানে একদম পারফেক্টলি সে ফিট হবে, সে এখান থেকে বের হয়ে কোনো একটা চাকরিতে যেতে পারবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মানে সবগুলো সেক্টরে মিজারেবলি ফেল করছে। সে না তৈরি করতে পারছে একটা চাকরিযোগ্য ছাত্র
না করতে পারছে একটা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়, যেখানে একটা স্টুডেন্ট বের হবে যে আসলে গবেষণা করতে চায়, গবেষণা করবে, গবেষণার জন্য ইনসেন্টিভটা দেওয়া হবে। এবং ধরেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে দেখা হতো, যেখানে অনার্সে আপনাকে কিছু বিশেষায়িত শিক্ষা দেওয়া হবে যাতে আপনি মাস্টার্সে গিয়ে গবেষণা করতে পারেন ছোট ছোট বিষয় নিয়ে। কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যেখানে হচ্ছে মাস্টার্সে আপনাকে থিসিস করা লাগবে না, হচ্ছে রিসার্চ মেথোডোলজি নিয়ে আপনার অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যেখানে কোনো কোর্সই নেই। তো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। তার মানে আপনি দেখেন একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে গবেষণাকে কেন্দ্র করে, গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে যে আসলে এই জনপদের মানুষের ভাগ্যটাকে পরিবর্তন করবে। কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে এখন আমার রিসার্চ মেথোডোলজি নেই, পড়ানো হয় না। তো যেই নির্বাচিত হোক, এই যে এত বছর ধরে আমরাও যে কাজ করছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোট করে কোনো গবেষণার ফলাফল দেখাতে পারছি এবং দেখেন আমাদের কাজেও কিন্তু ব্যবহার করতে পারছি। এবং আরেকটা বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো ভালো জার্নাল নাই। একটা বিশ্বমানের 104 বছর বয়সী বিশ্ববিদ্যালয়, তার বিশ্বমানের কোনো জার্নাল নাই। মানে তার প্রেস থেকে বের হওয়া একটা বইয়ের মূল্য মানে আহামরি কোনো ভ্যালু নাই। যেখানে ধরেন অক্সফোর্ড প্রেস থেকে একটা বই বের হলে সেটাকে যেভাবে ভ্যালু দিয়ে দেখা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেস থেকে এরকম কোনো বই আসলে সেটা নিয়ে কোনো হাইপ তৈরি হয় না, বা কোনো স্টুডেন্টদের মধ্যে সেটা নিয়ে কোনো আলোচনা তৈরি হয় না। তো আমাদের পুরো কালেকটিভভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে ফেল করছে। তো এখন যেই হোক, যেই আসলে এখানে কাজ করতে চাইবে, আমার তরফ থেকে আমার সর্বোচ্চ সাপোর্ট তার প্রতি থাকবে। এবং যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন থেকে চিন্তা ভাবনা করেছি, আলোচনা করেছি, নিজে এগুলোতে পার্টিসিপেট করেছি, তো এখানে যেই আসুক না কেন সে যদি আমাকে পরামর্শক হিসেবে হচ্ছে একদম মাঠের কর্মী হিসেবেও চায় যে আমি এই কাজগুলো মাঠে স্টাবলিশ করে দেখাবো, কিভাবে করতে হয় সেটা পলিসি দিব, তাহলে আমি সেটাতে পুরোপুরি আগ্রহী এবং পুরোপুরি রাজি, 100% রাজি। প্রয়োজন হলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার মানে জীবন থেকে আরও একটা বছর সময় অতিরিক্ত দিতে আমি রাজি আছি, যদি বিশ্ববিদ্যালয়ে এই জিনিসগুলো পরিবর্তন হয়। কারণ এটা আমার একটা ড্রিম প্রজেক্ট যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি ভিন্নভাবে দেখব, এবং এখানকার স্টুডেন্টরা তারা গবেষণার জন্য একটা ইনসেন্টিভ পাবে। কারণ আমার মতো অনেক স্টুডেন্ট আছে যারা আমরা ডিপার্টমেন্টে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা এমনিতেই রিসার্চার হিসেবে বিনা টাকায়, বিনা পয়সায়, মানে অনেক দিন খেটেছি, ঘন্টার পর ঘন্টা খেটেছি, আমরা কাজ করেছি, কিন্তু সেটা অন্য কারোর জন্য, শিক্ষকদের জন্য বা অন্য কোনো ইয়েতে। তো আমি চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এটাকে আমরা অফিসিয়ালি শুরু করব। আমাদের যে গবেষণা সেন্টারগুলো আছে সেখানে হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট থাকবে, রিসার্চ ফেলোশিপ অফার করা হবে, এবং টিচিং অ্যাসিস্ট্যান্ট থাকবে, যাতে শিক্ষকতায় আগ্রহী যারা তারা সেখানে আসতে পারে, হচ্ছে শিক্ষকদের সাথে থেকে তারা সরাসরি শিখতে পারে। তো এই জিনিসগুলো চাই যে জিনিসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসুক। এবং যখন বিশ্ববিদ্যালয় যে কমিটি যে প্রতিবেদনটা করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি, সেখানে একটা কথা ছিল যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ দেওয়া হবে। মানে প্রফেসর থাকবে, সেই প্রফেসরদের অবশ্যই তারা গ্লোবালি কোয়ালিফাইড প্রফেসর থাকবে, এবং তাদের সাথে যারা সদ্য পাশ করা তাদের কিছু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট টিচার থাকবে। কিন্তু আমরা এখন দেখতে পারি মাস্টার্স পাশ করা একটা ছেলে, তার আলাদা কোনো ক্রেডেনশিয়ালস নাই, তার শিক্ষকতার যোগ্যতা আছে কি নাই সেটা না দেখে শুধুমাত্র রেজাল্টের ভিত্তিতে তাকে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেওয়া, ডিরেক্টর নিয়োগ দিয়ে দেওয়া হচ্ছে। তো এই জায়গাগুলোকে আমি চাই পরিবর্তন হোক। এখন এগুলো হয়তো মানে ডাকসুর যে এক্সিকিউটিভ পাওয়ার, সেই এক্সিকিউটিভ পাওয়ারের জায়গা থেকে হয়তো কখনোই পসিবল না, কিন্তু এখানে আসলে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা সম্ভব, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে এটা বোঝানো সম্ভব যে এটা কেন তোমার জন্য দরকার। এবং ধরেন আমি যদি নির্বাচিত হতে পারি, তখন তো আমি একা তাহমিদ কথা বলবো না, আমার সাথে আমি কথা বলা মানে আমার পেছনে আরও 40,000 স্টুডেন্ট কথা বলা, এবং সেই ভয়েসটার একটা ভ্যালু থাকবে আমার কাছে। আমি বিশ্বাস করি যে আমার যে ড্রিম প্রজেক্টটা আছে, সেই ড্রিম প্রজেক্টটা আমি বাস্তবায়ন করতে পারবো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে সত্যিকার অর্থে একটা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে রূপান্তর করা সম্ভব। ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিটা কেমন দেখতে চান, এবং সেই রাজনীতিতে নিজেকে কোথায় দেখতে চান? আচ্ছা, এখানে প্রথমে আসলে যদি আমি ভবিষ্যৎ রাজনীতির কথা বলি, তাহলে আসলে ডাকসুটা সবার আগে চলে আসে। ডাকসুকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি যেভাবে দেখি, এটা একটা মিনি বাংলাদেশ। কেন এটাকে মিনি বাংলাদেশ বলছি, অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে বলছি না? কারণ হচ্ছে প্রত্যেকটা বাংলাদেশের যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো আছে, তার কোথাও কিন্তু আপনি এরকম সর্বস্তরের রিপ্রেজেন্টেশন, সব বর্ণের, মতের, ধর্মের রিপ্রেজেন্টেশনটা আপনি দেখবেন না। আপনি একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দেখবেন, এখানে যেমন রংপুর থেকে শুরু করে পুরো উত্তরবঙ্গের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ আছে, দক্ষিণবঙ্গের রিপ্রেজেন্টেটিভ আছে, এখানে পাহাড়ি আছে, এখানে আদিবাসী আছে, এখানে হচ্ছে বাঙালি আছে, এখানে সমতলীয় আছে, এখানে সবাই আছে। এবং এই প্রত্যেকটা মানুষের এখানে একটা কো এক্সিস্টেন্স কিন্তু আছে। এবং ধরেন আমি যখন এখানে যে প্র্যাকটিসগুলো করব,
সেই প্র্যাকটিসগুলো কিন্তু আস্তে আস্তে বিশ্ববিদ্যালয়ের বাইরে যাবে। এখান থেকে যে মানুষগুলো তৈরি হয় সেই মানুষগুলো আস্তে আস্তে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যায়। এটা যদিও শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না, যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষত্বটা এখানে যেখানে আসলে সকল রকমের মানুষের একটা রিপ্রেজেন্টেশন আছে। এবং এই জায়গাটাতে যদি আমি ডেমোক্রেসিটা ইনশিওর করতে পারি এবং আমি যদি দেখাতে পারি যে এখানে আসলে অলরেডি সহাবস্থান আছে, যখন আমি গণতান্ত্রিক প্রক্রিয়া দেখাতে পারবো যে এখানে আসলে সহাবস্থানটা নিশ্চিত করা সম্ভব, তখন কিন্তু সেটার রেপ্লিকেশনটা সেটাকে আমি মানে ইমপ্লাই করতে পারবো সারা দেশে। এবং সারা দেশে আমি এই একটা সহাবস্থানের যে রাজনীতি, সহাবস্থান, সেটাকে আমি তুলে ধরতে পারবো। এবং দেখেন, আমরা 5ই আগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ ইতিবাচক একটা রাজনীতি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে যে ছাত্র সংগঠনগুলো আছে তারা এখনও তাদের প্রবলেমগুলোকে টেবিল টকের মাধ্যমে সমাধান করতে বেশি আগ্রহী, এবং তারা আলোচনা করছে, তারা তর্ক বিতর্ক করছে। এই তর্ক বিতর্কগুলো অনেকাংশেই মানে কোনো ফল আনে না, অপ্রয়োজনীয়। এবং ধরেন এমন এমন বিতর্কে চলে যাচ্ছে যেখানে আসলে না আছে বিশ্ববিদ্যালয়ের লাভ, না আছে শিক্ষার্থীদের লাভ, না আছে দেশের লাভ। কিন্তু এরপরও এটাকে আমি পজিটিভলি দেখি যে তারা আসলে আলোচনা করছে, এখন ওই তর্কের মধ্যেই আছে এবং এটা তর্ক থেকে বাইরে যাচ্ছে না। এবং তারা সবাই এই জিনিসটা বুঝে যে আমাদেরকে এই টেবিল টকের মাধ্যমে সমাধানটা করতে হবে। তো বাংলাদেশের রাজনীতিকে অবশ্যই আমি এই জায়গাতে দেখতে চাই যেখানে আসলে এই প্রতিহিংসার জায়গায় আপনি আলোচনার মাধ্যমে, আলাপের মাধ্যমে সমস্যাগুলোকে সমাধান করবেন। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু থেকে যেটা সমস্যা ছিল, যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় ভিন্নভাবে চিন্তা করেছে, কিন্তু বাংলাদেশে সেটা অ্যাডপ্ট করতে সময় লেগেছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে এটার জন্য এই কন্টিনিউয়েশনটা বজায় রাখাটা অনেক জরুরি। এবং এটা যদি আমরা বজায় রাখতে পারি তাহলে আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতেও সেমভাবে একটা সহাবস্থান তৈরি হবে, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে তারা কাজ করতে পারবে, এবং যখনই তাদের মধ্যে কোনো ডিসপিউট হবে তারা সেটা আলোচনার টেবিলে বসে শেষ করতে পারবে। এবং এই রাজনীতিটাকে আমি চাই যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, যেখানে ভিন্ন মতের কথা বলার স্পেস থাকবে, ক্ষমতায় যেই থাকুক না কেন এখানে খুন গুমের মতো কালচারগুলো থাকবে না, এখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কাউকে ধর্ম, বর্ণ, কারো পোশাক আশাকের উপর কাউকে বিচার করা হবে না। এই বাংলাদেশটাই দেখতে চাই এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা দেখতে চাই। জি, একদম ভোটারদের উদ্দেশ্যে সবশেষ প্রশ্ন, যদিও এটা প্রশ্ন না, ভোটারদের উদ্দেশ্যে কি বলতে চান 9 সেপ্টেম্বরের ভোটারদের উদ্দেশ্যে? ভোটারদের উদ্দেশ্যে যদি বলতে হয়, সেটা আসলে এতক্ষণ যে আলোচনাটা করেছি এই আলোচনাটা প্রথমে মনোযোগ দিয়ে একটু শুনবেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয় হিসেবে না, বরং এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান বাংলাদেশের রাষ্ট্রের জন্ম এবং জনমত গঠনে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানে যে নেতৃত্বটা আসবে সেই নেতৃত্বটা আপনার ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দিবে, এটাকে বাই ডিফল্ট আপনাকে ধরে নিতে হবে। তো এমন নেতৃত্ব আপনি তৈরি করেন যে নেতৃত্ব যেমন আপনার সমস্যাগুলো সমাধান করতে পারবে এবং একই সাথে দেশের যে ভবিষ্যৎ ক্রান্তিলগ্ন আছে সেই ক্রান্তিলগ্নে দেশের হাল ধরতে পারবে। তো এটা আমি অনেকবার বলেছি যে আমাদের সামনের দিনগুলো অনেক বেশি কঠিন, এমন ছাত্রনেতাদেরকে আমাদের সিলেক্ট করতে হবে এবং সামনের দিনগুলোতে ছাত্রনেতারা অনেক বেশি ক্রুশাল হয়ে যাবে। এটা আমরা রিসেন্ট কয়েকদিনের ঘটনা থেকে বুঝতে পেরেছি, যেভাবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংঘর্ষ এবং যে সন্ত্রাস তৈরি করা হচ্ছে, নতুন করে ঝামেলা তৈরি করা হচ্ছে, এখানে ছাত্রনেতারা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবেন। এবং এই জায়গায় আমাদের এমন ছাত্রনেতা দরকার যাই ওই ক্রেডিবিলিটি আছে, ওই ক্যাপাসিটি আছে, যে সিচুয়েশনগুলোকে ঠান্ডা মাথায় ডিল করবে এবং একই সাথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, স্টুডেন্টদেরকে লিড করবে। তো আপনারা যাকে যোগ্য মনে হয়, যার মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের ভিন্ন মত, সকল ধর্ম, সকল যে হচ্ছে চিন্তাভাবনার মানুষকে যে নেতৃত্ব দিতে পারবে তাকেই সিলেক্ট করেন, এবং যাতে পরবর্তীতে তার মধ্যে ওই নেতৃত্ব গুণাবলীটাও তৈরি হয়, সে পুরো বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহমিদ আল মুদাসসির চৌধুরী, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং একই সঙ্গে শুভকামনা আপনার জন্য। দর্শক, আজকের ইয়েস টু পলিটিক্সের পডকাস্ট এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক একই জায়গায় একই সময় অন্য কোনো প্রার্থীর গল্প শুনবো।